গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সোলানে আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আজকে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের সংসারের সমস্ত গৃহিণীদের কাজ করতে গেলে বেশ কিছু কাজ, এমন কিছু কাজ আছে যেগুলো খুব ঝামেলাকর মনে হয় এবং সেটা সময় সাপেক্ষ মনে হয়। তো সেই সব কাজগুলোই কীভাবে সহজে করে ফেলবে সেটারই কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে এসেছি এবং খুব সহজেই সেগুলো কাজগুলো মানে ভালোভাবে পরিষ্কার হবে। পরিষ্কার ছাড়াও আরও অন্যান্য জিনিসও তোমাদের দেখাবো, সঙ্গে থাকো, সাথে থাকো। আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের কাজে আসবে। তো আমি এখানে প্রথমেই একটা সিঙ্ক পরিষ্কার করে নিচ্ছি। তার সঙ্গে যে জলের কলগুলো থাকে না, জলের আয়রনের দাগ পড়ে পড়ে ভীষণ একটা বাজে স্পট পড়ে যায়। আর এই হোয়াইট কালারের সিঙ্কগুলোও জলের একটা দাগ কড়াভাবে পড়ে যায়, যেটা ওঠানো খুব মুশকিল হয়ে যায়। নর্মালি অনেক কিছু আমি দিয়ে পরিষ্কার করে দেখেছি, সেইভাবে ক্লিন হয় না, মানে এতটা নতুনের মতো ঝকঝকে চকচকে থাকে না। তো আমি এই জিনিসটা দিয়ে পরিষ্কার করে দেখছি যে খুব ভালোভাবে এবং খুব সহজেই এই জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো কলের মাথাগুলো দেখো কেমন একদম জলের দাগে, মনে হচ্ছে কবেকার অনেক দিন পুরনো একটা কড়া পড়ে গেছে জলের, মনে হচ্ছে পুরনো জিনিস এটা, কিন্তু এটার বেশি দিনের না। তো আমি কি করছি, এটা একটা আমি হারপিক আলাদা করে রেখেই দিই। এটা মনে করো না যে এটা ল্যাটিন থেকে নিয়ে আসা, তো এরম কিছু না। তো আমি এটা আলাদা করে শুধু পরিষ্কার করার জন্যে একটা ছোটো থেকে হারপিক রেখে দিই আলাদা করে। তো সেটাকেই আমি দেখো সিঙ্কেও লাগিয়ে নিয়েছি এবং কলগুলোতেও খুব ভালো করে লাগিয়ে মানে তোমার ওই হারপিকটা লাগিয়ে ভালো করে ঘষে রেখে দিয়েছি। এখন কিন্তু তুলবার জন্য ঘষিনি, ওই হারপিকটাকে ভালো করে লাগানোর জন্যই লাগিয়ে রেখেছি। এটাকে এইভাবে লাগিয়ে আমি আধা ঘন্টা মতো ছেড়ে দেব, তারপরে এসে এটা পরিষ্কার করব। তো ততক্ষণে চলো দেখা যাক অন্য একটা টিপস। তো এই যে বাথরুমে আমরা যে চপ্পল ইউজ করি না, এখন সবাই আশা করি চপ্পল ইউজই করে, তো যারা করো না তারা তো করো না, কিন্তু এই চপ্পলগুলো ইউজ করতে করতে না ভীষণ একটা জলে বা পায়ের মানে সাবান শ্যাম্পুর তেল দাগ এটা সেটা হতে হতে না ভীষণ নোংরা হয়ে যায়। আমার চপ্পলটা দেখেইছিলে যে কতটা নোংরা হয়ে গেছে। তো দেখো হারপিক দিয়ে 5 মিনিট রেখে ওটাকে ঘষে নিয়ে ধুয়ে ফেললেই একদম ক্লিন হয়ে যায়। তো ভীষণ ভালো কাজে লাগবে আশা করি তোমাদেরও। তো এবার দেখো চলো আমরা সিঙ্কটাকে ঘষে পরিষ্কার করে নেব। এটা এবার আধা ঘন্টা রেখে দেওয়ার কারণে এটা খুব সহজেই একদম নতুনের মতো ঝকঝক এবং চকচক করবে, স্টিলটা দেখলে বুঝতেই পারবে। তো এটাকে খুব ভালোভাবে ঘষে এবার আমি একটা এমনি কাপড় কাচার ব্রাশও নিয়েছি, আবার একটা নর্মাল ব্রাশও নিয়েছি কর্নারগুলো ঘষে দেওয়ার জন্য। দেখো অল্প ঘষে করেছি। দেখো স্টিলটা, দেখো স্টিলের ওই কলের হ্যান্ডেলটা একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। তো তোমরাও এইভাবে বাড়িতে করে দেখতে পারো, ভীষণ ভালো কাজ দেবে। খুব সহজেই এটা পরিষ্কার হয়ে যাবে। আমি অনেক জিনিস দিয়ে পরিষ্কার করেছি, অনেকে কলগেট বলে, অনেকে নর্মালি ডিটারজেন্ট বা অনেক রকম লিকুইডও পাওয়া যায় এইগুলো পরিষ্কার করার, সেগুলোও আমি ইউজ করে দেখেছি, সেভাবে কোনো কার্যকরী হয়নি, আমি তো কাজ পাইনি। তো যাই হোক চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো স্নান টান সেরে চলে এসেছি কিচেনে। তো কিচেনে এসে রান্না করতে এসে গরমকালে কী হয়, আমরা পাখা চালিয়ে পাখার তলায় গিয়ে হয়তো বসি, সবজিটা কেটে নিই বা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে নিই। এটা করতে গেলে কি হয়, ভীষণভাবে ঘর মায় ভর্তি হয়ে যায় রসুনের খোসা বা পেঁয়াজের খোসায়। এটা ভীষণ মানে বিরক্তিকর লাগে পরে পরিষ্কার করতে। তো সেই জন্যে কী করবে, প্রথমে একটা ছোট বাটিতে জল নিয়ে নেবে, তারপরে পেঁয়াজগুলো কাটবে আর পেঁয়াজের খোসাগুলো জলের মধ্যে ফেলবে। তাতে কী হবে, জলেতে খোসাগুলো ভারী হয়ে যাবে আর এধার ওধার উড়ে ঘরটা নোংরা করবে না। এছাড়াও তোমরা কী করতে পারো, প্রথমেই বাটির মধ্যে জলে যে কটা পেঁয়াজ লাগবে জলের মধ্যে ভিজিয়ে নেবে, ভিজিয়ে তারপরে কাটবে, দেখবে খোসাগুলোও সহজে ছেড়ে যাবে আর এদিক ওদিক উড়বেও না। তো আবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট টিপসে। তো রান্নাঘরে কি হয়, মাছ তো আমাদের প্রায় হয়েই থাকে। তো মাছ রান্না করতে গেলেই দেখবে হাতে একটা আঁচটে গন্ধ থাকে, বা মাছের এই আঁচটে গন্ধটাও অনেকে সহ্য করতে পারে না। সেই জন্য আমি কি করেছি, মাছে নুন হলুদ মাখানোর পর একটু পাতিলেবুর রস এটাতে মাখিয়ে নিচ্ছি ভালো করে। অনেকে মানে আমিও করি, পাতিলেবুর রস মাখিয়ে মাছটাকে পরিষ্কার করার সময়, ধোয়ার সময় পরিষ্কার করে নেয়, তাতে আঁচটে গন্ধটা অনেকাংশে চলে যায়। তো এটাও ইউজ করে দেখতে পারো তোমরা। তো চলো যাওয়া যাক পরবর্তী টিপসে। তো অনেক সময় বাজার থেকে নিয়ে আসা পটলগুলো না বেশ 2-4 দিন ফ্রিজে থাকলেও এরকম শুকনো শুকনো হয়ে যায়, তাজা ভাবটা কমে যায়। তো এটাকে তাজা করার বিশেষ একটা পদ্ধতি আছে, চলো তোমাদেরকে দেখাই কি করতে হবে।
পটলগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখে তাতে কিছুটা চিনি আর কিছুটা নুন আর কিছুটা লবণ দিয়ে এভাবে জলে ভিজিয়ে রাখতে হবে। তাহলে দেখবে রান্না করার 1 ঘন্টা আগে এরকম ভিজিয়ে রাখলে দেখবে একদম গাছ থেকে পেরানোর মতো তাজা হয়ে গেছে, আবার দ্বিতীয়বার মানে পুনরায় আবার তাজা হয়ে গেছে। এই ব্যাপারগুলো আর থাকবে না। এটা তোমরা গোটা অবস্থাতেও দিতে পারো, এটা আবার কেটে সবজিটা কেটে এভাবে জলে ভিজিয়ে নুন চিনি হলুদ দিয়ে রাখতে পারো। কেমন লাগলো জানিও টিপসটা। অনেকে উচ্ছে খেতে পছন্দ করে না উচ্ছের এই তেতো ভাবটার জন্য। তো এই উচ্ছের এই তেতো ভাবটা কম করার জন্য বিশেষ একটা উপায় আছে, অনেকেই হয়তো জানো, যারা জানো না তাদের জন্য বলছি। তো উচ্ছেটাকে কেটে রান্নার বেশ কিছুক্ষণ আগে, ঠিক ওই রকমই আধা ঘন্টা 1 ঘন্টা আগে এটাকে যদি একটু নুন জলে ভিজিয়ে রাখা যায়, তারপরে রান্না করা যায়, দেখবে অনেকাংশে উচ্ছে ওই তেতো ভাবটা কেটে গেছে। এই দেখো পটলগুলো আমি তারপর কেটে দিয়েছিলাম, তারপরে এখন দেখো ভালো করে বুঝতেও পারবে যে কতটা তাজা হয়ে গেছে, শুকনো একদম পটলগুলো। দেখে আর ইচ্ছাও করছিল যে কাটি বা খাই। তো ওরকম আগে জলে দিয়ে রাখলে কাটতেও সুবিধা হয়, আর গা হাতগুলো মানে ওই পটলের গাগুলো চুপসে গেলে তখন কাটাও যায় না, খোসা ছাড়াতে খুব সমস্যা হয়। তো এইভাবে করে দেখো, ভালো রেজাল্ট। তো বন্ধুরা, আজকের এই টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নেক্সট কোনো দিনে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।